আজ আমরা চলেছি নদিয়া জেলার এক গৌরবময় শহর কৃষ্ণনগরে। প্রাচীনকালে এর নাম ছিল রেউই। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কৃষ্ণনগর তার নতুন পরিচিতি পায়। কৃষ্ণচন্দ্র ছিলেন শিক্ষানুরাগী, সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং বাংলার নবজাগরণের অন্যতম পূর্বসূরি। তার রাজসভায় জায়গা পেয়েছিলেন তৎকালীন বাংলার নানা স্তরের প্রতিভাবান মনীষীরা। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্তকবি রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্যের প্রণেতা ভারতচন্দ্র রায়গুণাকর, হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখের পৃষ্ঠপোষক। এই কৃষ্ণনগরের মাটিতেই জন্ম নিয়েছিল বাংলার অনন্য মাটির শিল্প। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময়ই কৃষ্ণনগরের মৃৎশিল্পের প্রচলন ও বিকাশ শুরু হয়। তিনি নাটোর এবং রাজশাহী থেকে অনেক শিল্পী ও কারিগরকে নদিয়ার কৃষ্ণনগরে নিয়ে আসেন, যারা মূলত প্রতিমা গড়ার কাজে পারদর্শী ছিলেন। এই শিল্পীরা কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কৃষ্ণনগরের স্থানীয় শিল্পীদের সঙ্গে মিলে এই শিল্পকে আরও ব্যাপকতা দেন, যা পরে জগৎ বিখ্যাত হয়। তারপর থেকে ঘূর্ণি হয়ে ওঠে বাংলার শিল্পের প্রাণকেন্দ্র। আজও এখানকার মাটির পুতুলের খ্যাতি বিশ্বের দরবারে উজ্জ্বল। আজকের ভিডিওতে সেই ঘূর্ণি পুতুলপট্টি ঘুরে দেখব। চোখের সামনে দেখব একজন শিল্পী কিভাবে মাটিকে পুতুলে রূপ দিচ্ছেন এবং সেগুলো একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে। ঘুরব কার্তিক পালের অসাধারণ আর্ট গ্যালারি, যেখানে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর সবশেষে কৃষ্ণনগর রাজবাড়ির রাজকীয় গৌরব দেখে আসব। চলুন শুরু করি এই বিস্ময়ের সফর। আশা করি এই সফরের শেষ অবধি সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক কৃষ্ণনগর কিভাবে যাবেন। কৃষ্ণনগরে যেতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে যেতে হবে। গড়ে 3 ঘন্টার মতো সময় লাগবে। সুযোগ থাকলে গ্যালোপিং লোকাল ধরলে আরও সুবিধা। স্টেশন থেকে বেরিয়েই টোটো নিন এবং বলুন ঘূর্ণি পুতুলপট্টি যাবেন। সাধারণত জনপ্রতি ভাড়া প্রায় 20 টাকা। পথে পড়বে ঐতিহাসিক কৃষ্ণনগর সংশোধনাগার, বাংলার পুরানো দিনের এক নীরব সাক্ষী। এরপর শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় 4 কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন শিল্পের শান্ত ও বিস্ময় জগতে, ঘূর্ণি পুতুলপট্টি। ঘূর্ণির পুতুলপট্টি যেন মাটির রাজ্য। প্রতিটা দোকান যেন জীবনের এক একটা গল্প বলছে মাটির ভাষায়। নানান চরিত্র যেমন কৃষক, জেলে, গৃহিণী, বাউল, কীর্তনিয়া, পশু পাখি, দেবদেবী, এমনকি রাজা বাদশাহ ও মনীষীদের জীবন্ত অবয়ব। এখানকার শিল্পীরা নিছক মাটির পুতুল বানান না, তারা তৈরি করেন প্রাণের প্রতিমূর্তি। তাদের তুলির টানে প্রতিটি খাঁজে ফুটে ওঠে আবেগ, ভাষা ও অনুভব। আচ্ছা, এই মূর্তিটা দেখে কি মনে হচ্ছে না আপনাদের অরিজিনাল? দেখুন, পুরো বডিগার্ড দাঁড়িয়ে রয়েছে একদম। মাটির নরম শরীরে তারা ফুটিয়ে তোলেন বাংলার লোকজীবন। একটি পুতুলের জন্মের পেছনে আছে অপরিসীম অধ্যাবসায়। প্রথমে মাটি প্রস্তুত করা হয়, তারপর ছাঁচের সাহায্যে মূর্তির মূল কাঠামো গড়ে তোলা হয়, তারপর সূক্ষ্ম হাতে খাঁজ কাটা হয় যাতে পুতুলের ভঙ্গিমা, মুখাবয়ব, পোশাকের ভাঁজ সব জীবন্ত হয়। তারপর রোদে শুকিয়ে আগুনের তাপে পোড়ানো হয়। শেষে আসে রঙের ছোঁয়া। মাটি যেন নবজীবন পায় শিল্পীর হাতে। একটি ভালো মূর্তি করার জন্য শুধু দক্ষ হাত নয়, চাই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতাও। আপনি একটা ছবি এনে বলেন এই ধরনের মূর্তি আমাকে 100 পিস বানিয়ে দাও। ছবিটা দেখার পর তো আমাকে সেটা জন্ম দিতে হবে। মূর্তিটা জন্ম দিতে আমার একটা দিন টাইম লাগবে। এই মূর্তিটা একটি মুখাবয়বের প্রতিটি রেখা, প্রতিটি খাঁজ ছবি দেখে ত্রিমাত্রিক রূপ দিতে হয়, যা সত্যি অভাবনীয়। আমি এখন রয়েছি পাল ব্রাদার্সের মধ্যে, মানে দোকানের নাম হচ্ছে পাল ব্রাদার্স। এই দোকানটার মধ্যেই দেখতে পেলাম যে কিভাবে পুতুল তৈরি হচ্ছে। এই মূর্তিটা তৈরি করার কটা প্রসেস রয়েছে। মানে আপনি মন থেকে বলেন আমাকে এই চিত্রটা বানিয়ে দিতে হবে, আপনি এঁকে আনলেন, সেটা বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব হচ্ছে শিল্পীর এবং সেটা কোয়ান্টিটিতে বানানোর দায়িত্ব হচ্ছে কারিগরের। প্রথমে শিল্পী প্রথমে জন্ম দেবে ব্যক্তিগত এক হাতে।
সে ডাইস করবে, শিল্পী নিজেও করতে পারে, বাজার থেকে কোনো কারিগর ডেকে এনেও তাকে পারিশ্রমিক দিয়েও করাতে পারে, কিন্তু জন্ম দেওয়ার দায়িত্বটা ব্যক্তিগতভাবে শিল্পীর হাতেই সীমাবদ্ধ, ওটা বাইরে ছড়াবে না। তারপর ডাইস হলো, ডাইসটাকে শুকানো হলো, শুকানোর পর কারিগর প্রোডাকশানে বসবে, 100 পিস 50 পিস প্রয়োজন ভিত্তিক প্রোডাকশান হবে। প্রোডাকশান হওয়ার পর ঘষা মাজা হবে, তেল গোলা হবে, শুকানো হবে, তারপর তার ফায়ারিং হবে। ফায়ারিংয়ের পর কিছু নোংরা থাকে, নোংরাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। ফেলার পর সেটাকে যদি কোনো ক্র্যাক ধরে, সেই ক্র্যাকটাকে আবার রিপেয়ার করতে হবে। যদি ক্র্যাক না ধরে তাহলে সেটা আবার রঙে বসতে হবে। রঙে বসার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর তার প্যাকেজিং হবে, মানে পলিথিনের পেপারে প্যাকেজিং হবে, হওয়ার পর শোরুমে ডিসপ্লে হবে। কাঁচের শোকেসের মধ্যে প্রচুর কিন্তু এরকম মূর্তি রয়েছে। এই হলো গোপাল ভাঁড়। প্রথমে এসেই গোপাল ভাঁড়কে দেখতে পাচ্ছি। গোপাল ভাঁড়ের কিন্তু এই কৃষ্ণনগরে বাড়ি ছিল, সেটাও কিন্তু আপনারা জানেন। এই দাদার দোকান, দাদার নামটা জেনে নেবো আমি একবার। দুলাল চন্দ্র সরকার। আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, অনেক জায়গায় তো আমরা মেলাতে যাই, মাটির জিনিস দেখি, তা এইখানের মাটির জিনিসের সঙ্গে ওই সমস্ত মাটির জিনিসের মেনলি কি তফাৎ? অনেক কিছু তফাৎ আছে। যে মেলায় যেসব জিনিসগুলো বিক্রি হয় খুব কম দামের এবং বেশি দিন লাস্টিং করবে না। আর এইসব জিনিস আপনি যদি ঘরে রাখেন কাঁচের মধ্যে, 8-10 বছরের মধ্যে ভালোভাবে থাকবে। আপনি বলুন এই দুর্গাটা কত দিনের হতে পারে? আন্দাজ 4-5 বছর। কত সুন্দর আছে বলুন। মানে যেটা আমি বুঝতে পারছি, 4-5 বছর কোনো কিছু ব্যাপার নয়, মানে মূর্তির উজ্জ্বলতা সেটা কিন্তু কোনো অংশেই কমে না। উনি আমাদের দামগুলো মোটামুটি কেমন হতে পারে একটা আন্দাজ দিচ্ছেন। এইখানে এই যে জিনিসগুলো রয়েছে, একটু হাত দিয়ে যদি বলেন কিরাম দামগুলো, আমি একটা অনুমান পেতে পারি দাদা। 400 টাকা। এই গণেশটার দাম 400 টাকা। আচ্ছা, আর এইখানেও একটা গণেশ দেখছি, এটা লক্ষ্মী গণেশ আছে, এটা হচ্ছে সেট, সেট, তাহলে ওই 800 টাকার মতো পড়বে। এটা রাধাকৃষ্ণ হচ্ছে 600 টাকা। 600 টাকা। এইভাবেই কিন্তু এরকম জিনিস রয়েছে, প্রচুর মাটির জিনিস। এত বড় দুর্গাটা, এটা 14,000 টাকা। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ঘূর্ণির এক ইতিহাসের পাতায়, কার্তিক পালের স্টুডিও। কার্তিক পাল, যিনি কৃষ্ণনগরের গর্ব, যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তিনি মূর্তিতে এমন প্রাণ সঞ্চার করতেন যেন সেটি কথা বলছে। বিশেষ করে তার তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কিংবদন্তি হয়ে আছে। কার্তিক পাল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে বসে তার প্রতিকৃতি নির্মাণ করেছিলেন। কিন্তু উনি আর এখন নেই, তা ওনার ছেলেরা রয়েছেন, আমার সাথী রয়েছেন। আপনার নামটা একবার বলুন তো। আমার নাম প্রীতম পাল। প্রীতমবাবুর ছেলে হচ্ছেন ইনি, মানে কার্তিকবাবুর নাতি পিয়াল পাল। উনি কি মানে অ্যাওয়ার্ড পেয়েছেন যদি একটু বলেন। সব থেকে বড় পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সামনে বসে মূর্তি করেছিলেন, রবীন্দ্রনাথের একটা সার্টিফিকেট দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজ হাতে শুভেচ্ছা বার্তা লিখে পাঠিয়েছিলেন। আজও সেই চিঠি স্টুডিওর গ্যালারিতে সংরক্ষিত, এক অমূল্য ঐতিহ্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু লিখে দিচ্ছেন কার্তিকবাবুকে। দেখুন, কৃষ্ণনগর মূর্তিশিল্পী শ্রীযুক্ত কার্তিক চন্দ্র পাল আমার যে মূর্তি গঠন করিয়াছেন তাহাতে বিশেষ সন্তুষ্ট হইয়াছি, তাহার দ্রুত হস্তের নৈপুণ্য প্রশংসনীয়। এখানে পুরো লেখাটা সেই আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লিখে দিয়েছিলেন। সত্যি অবাক হতে হয়, এত বড় মাপের শিল্পী কার্তিক চন্দ্র পালের এই হচ্ছে মূর্তি। কে বানিয়েছেন, কেমন উনি দেখতে ছিলেন, আমার যেন মনে হচ্ছে সত্যি উনি বসে আছেন সামনে, জীবন্তই প্রায়। এত সুন্দর এখানকার হাতের কাজ, সত্যি কথা বলছি, এই অল্প সময়ের মধ্যে। স্টুডিওতে সংরক্ষিত আছে সেই পুরনো দিনের ক্যামেরা, টাইপরাইটার ও নানান শিল্প সরঞ্জাম, যা একেবারে সময়ের টানেল হয়ে দাঁড়িয়ে আছে। ফ্রান্স, আমেরিকা, জার্মানি, জাপান তার সৃষ্টির স্বীকৃতি পৃথিবীর নানা দেশে সম্মানিত হয়েছে। এই গ্যালারি শুধু শিল্পের প্রদর্শনী নয়, এক জীবন্ত ইতিহাস। পুতুলপট্টি থেকে কিছু শিল্পকর্ম কিনলাম, দাম সাশ্রয়ী। কার্তিকবাবুর দোকানে এসে কিছু জিনিস আমরা নিয়েছি। দেখুন, এগুলো 50 টাকা করে পিস নিয়েছেন, কত সুন্দর। এবার ঝুড়ির মধ্যে আমি এরকম সবজি নেবো, এগুলো 5 টাকা করে পিস, যা কিছু নেবেন দিয়ে এই ঝুড়ির মধ্যে সাজিয়ে দেবে। আর এই মিষ্টির প্লেট মাত্র 40 টাকা। কিন্তু মনে রাখতে হবে, শিল্পের আসল মূল্য শুধু টাকায় পরিমাপ হয় না, এখানে মিশে থাকে শিল্পীর মন, শ্রম আর কয়েক শতাব্দীর ঐতিহ্য।
এরপর গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি। 1800 শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মিত এই রাজপ্রাসাদ বাংলার ইতিহাসের এক অমূল্য স্মারক। বাইরে থেকে দেখা যায় বিশাল লাল সাদা দোতলা অট্টালিকা। রাজবাড়ি প্রাচীনত্বের এক অপূর্ব মিশ্রণ, ইউরোপীয় রেনেসা আর বাংলার আঞ্চলিক স্থাপত্যের মিশেল। প্রতি বছর জগদ্ধাত্রী পূজার সময় একবারের জন্য এর প্রধান দরজা দর্শনার্থীদের জন্য খোলা হয়। রাজপথ, সভাকক্ষ, প্রাচীন তোরণ সব যেন আজও ইতিহাসের গন্ধ বয়ে আনছে। সমগ্র রাজপ্রাসাদ ঘেরা উঁচু পাঁচিল দিয়ে। রাজকীয় গৌরবের মুকুট আজও অম্লান। কৃষ্ণনগর এলে সরপুরিয়ার স্বাদ না নিয়ে ফিরে যাবেন না যেন। এছাড়া চাইলে মাত্র 21 কিলোমিটার দূরে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারে। অটো ভাড়া খুব কম, আর মাত্র 40 মিনিটের মধ্যেই ইস্কন মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশে প্রবেশ করতে পারবেন। চাইলেই কৃষ্ণনগর মায়াপুর একসাথে ঘুরে নিতে পারেন এক সুন্দর ভ্রমণসূচি করে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কৃষ্ণনগর ঘূর্ণি সফর? কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। তাহলে পরবর্তী সফরগুলো আপনাদের জন্য আরো আনন্দের হবে এই আশা রাখি। আবার দেখা হবে অন্য এক নতুন গন্তব্যের টানে। আজকের মতো এ পর্যন্তই। বাই।